প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় বসে নিশ্চয়ই সময় কাটছে না। দীর্ঘ 1.5 বছর তোমরা স্কুলে আসতে পারো নাই, কিন্তু তবুও দেখো তোমাদের ক্লাস না হলে কি হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু এবার শুরু হয়েছে। তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টে ইতিহাস বইয়ের প্রথম অ্যাসাইনমেন্টে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। এবার আমি ইতিহাসের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছি। 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তোমরা তো জানো না, তোমরা অনেকে তোমাদের দাদা দাদির কাছ থেকে গল্প শুনে থাকবে, অনেকে মা বাবার কাছ থেকেও শুনতে পারছো, কিংবা দাদা দাদির কাছ থেকেও জেনে এবং জানতে পারছো কিংবা শুনতে পারছো। তাহলে 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। দীর্ঘ 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16ই ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। দীর্ঘ 9 মাস প্রাণপণ লড়াই করে 16ই ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গর্বের গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, আমাদের চর্চা করতে হবে। ইতিহাস কিন্তু সত্য ঘটনা উপস্থাপন করে সবসময়। এবার আমাদের জানতে হবে ইতিহাস কি। ইতিহাস লেখা যায় বা ইতিহাস কত ধরনের হয়। এবার দেখুন, আমরা এই অধ্যায় থেকে কি কি জানতে পারবো সেটা আগে জেনে নিই। ইতিহাস ও ঐতিহ্যের ধারণার স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবো। ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবো। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারবো। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমরা আগ্রহ হব। এবার আসি ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতিহ শব্দ থেকে। ইতিহ শব্দ থেকে হচ্ছে ইতিহাস শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় হচ্ছে এই ইতিহাস। E.H. কারের ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানের সকল বিষয়ই অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো হচ্ছে ইতিহাস। তবে এখন বর্তমান সময়েরও ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে এরূপ দাঁড়ায় যে ইতিহ যোগ আস, ইতিহ যোগ আস, যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসনও ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলেছেন। তাহলে ঐতিহাসিক ডক্টর জনসন কি বলেছেন? ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। গ্রিক শব্দ হিস্টোরিয়া, হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটির প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তাহলে এই হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তাহলে আমরা কি জানি? ইতিহাসের জনককে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হল সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করাও লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা ও গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়। এ বিবরণী যেন তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। হেরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেছেন। তাহলে
হেরোডোটাস হচ্ছে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুই ধারণাকে সংযুক্ত করেছেন। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়ে। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। ইতিহাসবিদ র্যাবসন বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। ইতিহাসবিদ র্যাবসন কি বলেছেন? ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফান র্যাঙ্ক। তাহলে আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফান র্যাঙ্কে মনে করেন, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী হচ্ছে ইতিহাস। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত। এবার সে ইতিহাসের উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, লিখিত উপাদান আর অলিখিত উপাদান। লিখিত উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। তাহলে লিখিত উপাদানের মধ্যে কি কি আছে? সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ উস সিরাজের তবকাত ই নাসিরি, আব্দুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে ফা ইয়েন, হিউয়েনসাং ও ইৎসিং এর বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যান্য লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গেছে। সাহিত্য উপাদানের মধ্যে আরও আছে কি? রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনী। তিব্বতীয় লেখক লামা তারনাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী। তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায়, যা ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করে। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। এবার আসছে অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যেত। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে জাতির ইতিহাস। যেমন দেখো, সম্প্রতি নরসিংদীর কুয়ারি বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার। ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনে প্রমাণ হয়েছে কি বাংলাদেশে 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখিত হবে বাংলার প্রাচীন ইতিহাস। এবার আসছে ইতিহাসের প্রকারভেদ। মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। তারপর পঠন পাঠন, আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ভৌগোলিক অবস্থানগত আর বিষয়বস্তুগত ইতিহাস। তাহলে কি কি?
ভৌগোলিক অবস্থানগত আর বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোনো প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও 3 ভাগে ভাগ করা যায়: স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস আর আন্তর্জাতিক ইতিহাস। এবার আসছে বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে আমরা বিষয়বস্তুগত ইতিহাস বলে থাকি। ইতিহাসের বিষয়বস্তু পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়: রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের বিষয়বস্তু: মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হল ইতিহাস। ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই হচ্ছে ইতিহাসভুক্ত বিষয়। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপিত রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়ে সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের স্বরূপ: ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা। এর রচনা বা উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হবে। প্রথমত কি, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। দ্বিতীয়ত কি, প্রথমত হচ্ছে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। আর দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। তৃতীয়ত, ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সন, তারিখ ব্যবহার করা, ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিকভাবে ইতিহাস হবে না। ইতিহাসের পরিসর: মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তাভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে, ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানা। এভাবে একের পর এক বিষয় ইতিহাস মুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধীয় পরিসর। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা: মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিবরণ যদি হয় নিজ দেশ, জাতির ফসল, সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনের কাজে লাগাতে যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো তোমাদের ইতিহাস পরিচিতি সম্পর্কে আমি যে ধারণা দিছি, তোমরা বাসায় আরও 1-2 বার এই বিষয় নিয়ে আলোচনা করলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।